আসসালামু আলাইকুম। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানান। আজকে আমাদের খুবই ছোট্ট একটা টপিক, শক ইন অবস্টেটিক্স। ওয়ালাইকুম আসসালাম। শক ইন অবস্টেটিক্স খুবই ছোট কিন্তু ইম্পর্টেন্ট পড়া। সবাই একবার শুনে রাখেন। আপনারা যেহেতু প্যাথোতে পড়ছেন, দেখবেন যে খুবই ইজি মনে হচ্ছে। প্যাথো আর এটা মোটামুটি একই, জাস্ট কিছু জিনিস একটু দেখা লাগবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপুরা, কেউ একটু কমেন্ট করেন যে ক্লিয়ার আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ক্লিয়ার। আমি একটু পরেই শুরু করে দিব, হ্যাঁ, 2-1 মিনিট দেখেই, কারণ আমাদের এদিকে আবার ওয়েদার খারাপ, কখন যে কারেন্ট চলে যায় বলা যায় না। আচ্ছা, 7:05 বেজে গেলে আমি শুরু করে দিব। 7:04 বাজে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ক্লাসটা ভালো করে করবেন, দেখবেন যে পরীক্ষার আগে তেমন করে আর পড়া লাগছে না, শুধুমাত্র প্যাথো পড়লেই হবে। আচ্ছা আমি শুরু করে দিই তাহলে। শক ইন অবস্টেটিক্স। হ্যাঁ, প্রথমে শকের ডেফিনেশন আছে। আমরা তো শক মানে কি জানি, যে এখানে আমাদের টিস্যুতে যখন সার্কুলেটরি ইনঅ্যাডিকুয়েন্সি হয়, মানে ব্লাড সাপ্লাই যখন কমে যাবে, ব্লাড সাপ্লাই কমে গেলে কি হয়, অক্সিজেন সাপ্লাইটা কমে যায়। অক্সিজেন সাপ্লাই হলে টিস্যু যে হাইপোক্সিয়া হয়, এর জন্য যে মানে বডিতে চেঞ্জগুলো হয় সেটাই হচ্ছে শক। চেঞ্জগুলো কি কি হয় সেটা তো পরে আসবো। শকের মেন থিমটা হচ্ছে বডিতে যখন সার্কুলেশন কমে যায়, ব্লাড সাপ্লাই যখন কমে যায়, তখন টিস্যু হাইপোক্সিয়া হয়। এটাই হচ্ছে শকের মানে মেন প্যাথোলজি। তাহলে যে হচ্ছে শকটা কি, স্টেট অফ সার্কুলেটরি ইনঅ্যাডিকুয়েন্সি উইথ পোর টিস্যু পারফিউশন রিজাল্টিং ইন জেনারেলাইজ টিস্যু হাইপোক্সিয়া, এটা হচ্ছে শক। এখন হচ্ছে এই যে বললাম যে সার্কুলেটরি ইনঅ্যাডিকুয়েন্সি কিসের জন্য হচ্ছে, ডিসপ্যারিটি বিটুইন সার্কুলেটরি ব্লাড ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি অফ দ্য সার্কুলেটরি বেড। আমাদের মানে বডিতে সার্কুলেটরি বেডগুলো আছে, দেখেন এই যে এরকম, যে আর্টারি ভেন এগুলো মিলে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা টিস্যুতে ব্লাড সাপ্লাই দিচ্ছে। এখানে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে যে এই পরিমাণ ব্লাড লাগবে, যদি সেই পরিমাণ ব্লাড না যায়, সেই যে ইমব্যালেন্সটা হচ্ছে, এর জন্যই আমাদের হচ্ছে শকটা হয়। মেন প্যাথোলজি এটা। তাহলে কি হচ্ছে, এটা গেল। দেখেন, দ্য নেট ইফেক্ট অফ ডিসপ্যারিটিজ ইনঅ্যাডিকুয়েট এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন ইন্ট্রা অ্যান্ড এক্সট্রা ভাস্কুলার কম্পার্টমেন্ট। ব্লাড সাপ্লাই যখন কমে যায়, তখন আমাদের অ্যাজ ইউজুয়াল যে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেনের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে সেটা আর হয় না। তখন কি হবে, দ্য স্ট্যাগনেশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার মেটাবলাইটস ইন দ্য টিস্যু লিড টু মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড সেলুলার ডেথ। তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার যে মেটাবোলাইটসগুলো জমা হচ্ছে, যেহেতু এক্সচেঞ্জ হতে পারছে না, তখন জমা হয়, তখন মেটাবলিক অ্যাসিডোসিস হবে, সেলুলার ডেথ হবে। আচ্ছা, এখানে যে চেঞ্জগুলো হয়, এটা 2 ধরনের চেঞ্জ হবে। মানে চেঞ্জগুলো হয় যেটা হচ্ছে 2 সেটস অফ চেঞ্জ। একটা কি দেখেন, সার্কুলেটরি ইনঅ্যাডিকুয়েন্সি হবে, কোথায় হবে, আমাদের মাইক্রোভাস্কুলার কম্পার্টমেন্ট। এই যে এটা আমাদের মাইক্রোভাস্কুলার কম্পার্টমেন্ট, এখানে কি হবে, সার্কুলেটরি ইনঅ্যাডিকুয়েন্সি হবে। আর হচ্ছে সেলুলার ড্যামেজ, আলটিমেটলি সেলুলার ডেথ। শেষমেশ তো সেলুলার ডেথ হবে, হাইপোক্সিয়া হয়ে সেলুলার ডেথ হয়ে যায়, সেলটা ড্যামেজ হয়ে। তাহলে আমাদের যে শকের জন্য 2টা চেঞ্জ হয়,
মানে টু সেট অফ চেঞ্জ হবে মেইনলি। এটা হচ্ছে সার্কুলেটরি ইনঅ্যাডিকুয়েন্সি, কোথায় ফিল্ট্রেশন লেভেল, এটা মনে রাখবেন যে কোথায় হবে, ফিল্ট্রেশন লেভেলে হবে। দেখেন এখানে যে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে ফিল্ট্রেশন লেভেল, এটা বলে দিবে, এটার প্যাথোলজি একটু পরে আছে। এখানে যে আমাদের হচ্ছে সার্কুলেটরি ইনঅ্যাডিকুয়েন্সি হবে, ব্লাড সাপ্লাই ঠিকমতো হবে না, তারপরে কি হবে, এর জন্য সেলুলার ড্যামেজ হবে, আলটিমেটলি সেলুলার ডেথ হয়। এটা হচ্ছে আমাদের শকের মেন ফিচার। তারপরে কি হবে, অ্যানাটমি অফ মাইক্রোভাস্কুলার সার্কুলেশন। আমরা যে বললাম যে ভাস্কুলার বেডে আমাদের হচ্ছে সার্কুলেশনটা ইনঅ্যাডুকেট ব্লাড সাপ্লাই হবে। এখন এটা মাইক্রোভাস্কুলার সার্কুলেশনের অ্যানাটমিটা কি কি থাকে মাইক্রোভাস্কুলার সার্কুলেশনে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আমি যেবার পরীক্ষা দিই সেবারই আসছিল। আচ্ছা দেখেন এখানে একটা আর্টারিওল আছে, এই যে মোটা, এটা হচ্ছে আর্টারিওল, ঠিক আছে, এটা হচ্ছে আর্টারিওল। তারপরে দেখেন এখানে এই যে আর্টারিওল থেকে আরেকটা মোটা বের হলো, এটা হচ্ছে মেটা আর্টারিওল। এখানে খুবই সুন্দর করে ছবিটা দেওয়া আছে আর্টারিওল। আর এই চারপাশে দেখেন যেখানে ছোট ছোট স্ফিংটারগুলো দেওয়া, এগুলো হচ্ছে ক্যাপিলারি স্ফিংটার। যে ক্যাপিলারি, এগুলো ক্যাপিলারি হচ্ছে, এগুলো ক্যাপিলারি হলো। তারপরে শেষে যে এপাশে ভেনিউলগুলো আসবে। তাহলে আমাদের মাইক্রো সার্কুলেশন বেডে এগুলো থাকে, কি থাকবে, আর্টারিওল থাকে, তারপরে মেটা আর্টারিওল থাকবে, তারপরে এদিকে কি থাকে, ট্রু ক্যাপিলারি, কিন্তু এগুলো যে ছোট ছোট যে ক্যাপিলারি, এগুলো হচ্ছে ট্রু ক্যাপিলারি। তারপরে এখানে কি থাকবে, ভেনিউল থাকে। এখন দেখেন সার্কুলেশন কিভাবে হয়। নর্মালি মাইক্রো সার্কুলেশনের নিয়ম হলো কি, যেখানে আর্টারিওল থেকে ব্লাড আসলো, ব্লাড এসে ক্যাপিলারির মাধ্যমে, এই যে তীর চিহ্ন দেয়, ছোট ছোট ক্যাপিলারির মাধ্যমে এসে আমাদের হচ্ছে ভেনিউলে চলে আসবে। আচ্ছা, এখন কোনো কারণে আমরা শকের বিভিন্ন স্টেপগুলো পড়বো, যে দেখবেন যে বিভিন্ন মেডিয়েটরস রিলিজ হয়, বিভিন্ন হরমোন রিলিজ হয়, তখন আমাদের এই যে ক্যাপিলারির যে স্ফিংটারগুলো আছে, প্রি ক্যাপিলারি পোস্ট ক্যাপিলারি স্ফিংটার, এগুলো প্রি ক্যাপিলারি স্ফিংটারগুলো কনস্ট্রিকশন হয়ে যায়। কনস্ট্রিকশন হলে কি হবে, ব্লাড এই পাশ দিয়ে আর আসতে পারবে না, মানে ট্রু ক্যাপিলারি যেগুলো, ট্রু ক্যাপিলারি দিয়ে আসতে পারবে না। তখন কি করবে, বডিতে তো কম্পেনসেশন হয়, সরাসরি তো মানুষ আর শকে চলে যায় না। কম্পেনসেশন কিভাবে হবে, তখন এক ধরনের শান্ট হয়, এই ক্যাপিলারিতে না, যে এটা সরাসরি যে মেটা আর্টারিওল আছে, এটা দিয়ে ব্লাড ভেনুলে চলে আসে, যেটাকে কি বলে মেটা আর্টারিওলার শান্ট। মানে যেহেতু মেটা আর্টারিওল দিয়ে আসে, মেটা আর্টারিওল শান্ট অর থরোফিয়ার চ্যানেল, এর মাধ্যমে সরাসরি এখান থেকে ব্লাড এখানে ভেনুলে চলে আসবে, আর্টারিওল থেকে ভেনুলে চলে আসে। অ্যানাটমিতে এটাই বলছে। এবার দেখেন আমি অ্যানাটমি বলি। Anatomy of the microvascular circulation. Microvascular circulation consists of circulation of blood through a tuft of capillary. দেখেন এখানে হচ্ছে tuft of capillary দিয়ে হয়, tuft of capillary দিয়ে সার্কুলেশন হবে। আচ্ছা, with a feeding arteriole and draining venule at the either end of the capillary bed. এই তো এটা হচ্ছে tuft of capillary দিয়ে আসে, ভেনিউলে এরা সাপ্লাই দিবে, ইউজুয়ালি আমাদের এরকম হয়। তারপরে কি দেখেন এখানে, দ্য ফ্লো অফ ব্লাড উইদিন দ্য ক্যাপিলারি ইজ কন্ট্রোল বাই টু স্ফিংটার, ওয়ান ইজ আর্টারিওলার এন্ড অ্যান্ড আদার ইজ ভেনুলার এন্ড। এই যেখানে আমি যে স্ফিংটারগুলো দেখালাম, এগুলো কিন্তু স্ফিংটারগুলোর কিন্তু অনেক কাজ আছে, পরে বলবো। যে দেখবেন যে মিডিয়েটরসগুলো রিলিজ হয়, সেগুলো কিভাবে স্ফিংটারগুলোর উপর কাজ করে। তাহলে এখানে কি থাকবে, স্ফিংটারগুলো থাকে, দেখেন একটা আর্টারিওলার ইন্ড থাকবে, আর একটা যে ভেনুল ইন্ডে শেষ হয়ে যাচ্ছে, ভেনুল ইন্ড থাকবে। তাহলে যেটা সামনে থাকে সেটাকে বলা হয় প্রি ক্যাপিলারি স্ফিংটার, আর যেটা পরে থাকে সেটাকে বলা হয় পোস্ট ক্যাপিলারি স্ফিংটার। আচ্ছা, এই যে দে আর নোন অ্যাজ প্রি অ্যান্ড পোস্ট ক্যাপিলারি স্ফিংটার। আচ্ছা, in addition to the tuft of capillary, there is direct communication between the arteriole and the venule with the communicating trunk bypass the capillary bed. এই ক্যাপিলারি বেডকে বাইপাস করে, আমি যে কথাটা বললাম যে এটা তো নর্মালি হয়, তাছাড়া অনেক সময় বাইপাস হয়, সেটা হচ্ছে আর্টারিওল থেকে সরাসরি মেটা আর্টারিওলার মাধ্যমে ভেনিউলে চলে আসবে। যে কথাটা আপনাদের আগে বললাম সেটা এখানে বলা আছে, যেটা হচ্ছে যে চলে আসে কমিউনিকেটিভ টাঙ্ক, যেটা বাইপাস করে চলে আসে, সেটাকে বলে মেটা আর্টারিওলার শান্ট অর থরোফিয়ার চ্যানেল। এই চ্যানেলটাকে বলছে যে সরাসরি এখান থেকে ব্লাড এই আর্টারিওলার মাধ্যমে, মেটা আর্টারিওলার মাধ্যমে চলে আসে, এটা চ্যানেল। এখন এটা কখন কাজ করবে দেখেন, যখন হোয়েন দ্য স্ফিংটার আর ক্লোজড, এই যে যখন এই স্ফিংটারগুলো ক্লোজড হয়ে যাবে, স্ফিংটারগুলো ক্লোজড হয়ে যায়, তখন কি করবে, মেটা আর্টারিওল শান্ট তখন কাজ করবে, যে তখন এই স্ফিংটার দিয়ে আর্টারিওল দিয়ে না এসে, মানে ক্যাপিলারি বেড দিয়ে না এসে সরাসরি ভেনিউলে চলে আসবে। এটা হচ্ছে এটার অ্যানাটমি, নর্মাল অ্যানাটমি গেল। এবার প্যাথোফিজিওলজি অফ শক, এটা বলবো। আচ্ছা, মাইক্রো সার্কুলেশনের এটা সবাই বুঝতে পারছেন তো না? আমাদের যে শকে ক্যাপিলারি বেডে চেঞ্জ হচ্ছে, সেটার জন্য আমরা আগে অ্যানাটমিটা জানা লাগবে মাইক্রো সার্কুলেশনের, এটা বুঝতে পারছেন তো না? আচ্ছা,
বুঝতে পারছেন? তাহলে এবার আমি পরেরটাতে যাই। প্যাথোফিজিওলজি অফ শক। শকের আমাদের আমরা শকের মেইনলি দুই ধরনের শক দেখব। একটা হচ্ছে নর্মালি হাইপোভলিমিক শকের যে মানে প্যাথোফিজিওলজি আর সেটার যে ক্যারেক্টারগুলো সেটা জানবো। আর একটা হচ্ছে এন্ডোটক্সিক বা সেপটিক শক। সেপটিক শক কিন্তু আমাদের অবসগ্যানিতে খুব ইম্পর্ট্যান্ট। কেন? আমাদের যে অবসগ্যানি রিলেটেড যে মিসড অ্যাবর্শন, ওখান থেকে সেপসিস হয়ে গেল, তারপরে হচ্ছে অ্যামনিওনাইটিস, ওখান থেকে সেপসিস হয়ে গেল, এগুলোর জন্য সেপটিক শকের ফিচারটা আর সেপটিক শকের আমাদের যে প্যাথোফিজিওলজিটা এটা ভালো করে জানতে হবে। দেখেন, প্যাথোফিজিওলজি এটা পড়ার আগে আপনি প্রথমে এটা পড়বেন। আচ্ছা, আপনাদের কাছে বই আছে নিশ্চয়ই। এখানে যদি একটু ব্লার দেখায় তাহলে অবশ্যই বইটা একটু সুন্দর করে দেখে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে দেখাই। আচ্ছা, প্যাথোফিজিওলজিটা পরে পড়বেন, প্রথমে এটা পড়ে নেবেন। এখানে খুব সুন্দর করে সব দেওয়া আছে। দেখেন, প্রথমে ব্লাড লস হলো। ব্লাড লস মানে কি? হাইপোভলিমিয়া হবে। ব্লাড লস হলে বডিতে ফ্লুইড কমে যাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, হাইপোভলিমিয়া। তখন যখনই বডিতে ফ্লুইড কমে যাবে তখনই বডি কম্পেনসেশনের চেষ্টা করবে, প্রথমেই কম্পেনসেশন করবে। কি করে করবে? এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ভেসোমোটর সেন্টারগুলো যেটা আছে সেটা স্টিমুলেট হয়ে যাবে। যখনই হাইপোভলিমিয়া হবে ভেসোমোটর সেন্টারটা স্টিমুলেট হয়ে গেল। আচ্ছা, আরেকটা কি হবে? নিউরোএন্ডোক্রাইন রেসপন্স হবে। নিউরোএন্ডোক্রাইন রেসপন্স কি? মনে রাখবেন যে কি হরমোনগুলো এখানে রিলিজ হয় সেগুলো মনে রাখতে হবে। এটা এমসিকিউতে দিয়ে রাখতে পারে। হ্যাঁ, যে হরমোনগুলো কি রিলিজ হয় এবং হরমোনগুলোর কাজ পরে দেখবেন যে দেওয়া আছে যে হরমোনগুলো কি কাজ করে। তাহলে স্টিমুলেশন অফ ভেসোমোটর সেন্টার হলো, আর হচ্ছে নিউরোএন্ডোক্রাইন রেসপন্স হলো, কিছু হরমোন রিলিজ হলো। এখন ভেসোমোটর সেন্টার কি? প্যারারিসেপ্টর, কেমোরিসেপ্টর দুইটা। আরেকটা হচ্ছে নিউরোএন্ডোক্রাইন রেসপন্সে কি হরমোন রিলিজ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমসিকিউ আসতে পারে পরীক্ষাতে। তাহলে কি হবে? একটা হচ্ছে এসিটিএস, অ্যাডেনো কর্টিকোট্রপিক হরমোন রিলিজ হলো, গ্রোথ হরমোন রিলিজ হবে, কর্টিসল রিলিজ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলোর ফাংশন কি দেখেন? সবগুলো হচ্ছে এই যে নিচে ফাংশন দেওয়া আছে। আর আরেকটা জিনিস কি এখানে আবার দিতে পারে যখন আমি প্যাথোফিজিওলজি পড়াবো, যে মেটাবলিক কি চেঞ্জ হয়। দেখেন, এগুলো কিন্তু সবগুলো কি করে? গ্লুকোজ লেভেলকে বাড়ায় দেয়। যখন মেটাবলিক চেঞ্জ আমরা করব দেখব যে লিভার থেকে গ্লাইকোজেন ভেঙে এটা হচ্ছে গ্লুকোজ তৈরি করে হরমোনগুলো। তাহলে হরমোনের জন্য যে চেঞ্জগুলো হবে আমাদের শকে কিন্তু সেই চেঞ্জগুলো দেখা যাবে। আচ্ছা, তাহলে কি হবে? এসিটিএইচ, গ্রোথ হরমোন, কর্টিসল, তারপরে গ্লুকাগন, বিটা এন্ডরফিন, অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন। একদিকে এই হরমোনগুলো রিলিজ হচ্ছে, আবার হচ্ছে আপনার অ্যাড্রেনাল রেসপন্স করে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন এগুলো বেড়ে যাচ্ছে। হরমোনগুলো আসলো, তারপরে এগুলো কি করবে? কম্পেনসেশনের মেকানিজম করবে। এগুলো আসার কাজই হলো কি, যে বডিতে আমাদের হাইপোভলিমিয়া হচ্ছে, বিভিন্ন টিস্যুতে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, এই জন্য আমাকে সেটা ঠিক করা লাগবে। কম্পেনসেশনের জন্য এগুলো তৈরি হয়, বডির যে একটা মেকানিজম, নর্মাল ফিজিওলজি। এরা কি করবে দেখেন, এটা হচ্ছে যেহেতু ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, এর হার্টকে বেশি বেশি করে পাম্প করবে যেন হচ্ছে ব্লাডগুলো পেরিফেরিতে যায়, বিভিন্ন টিস্যুতে পৌঁছায়। ব্লাড বেশি বেশি পাম্প করলে আমরা কি পাবো? কার্ডিয়াক কন্ট্রাকশন রেট বেড়ে যাবে, ফোর্স অফ কনস্ট্রিকশন বেড়ে যাবে, ফোর্স বেড়ে গেল। তারপরে কি হবে? এখানে হচ্ছে ব্লাড যে আমরা বললাম যে মেটা আর্টারিওলার শান্ট, কারণ এখানে কি হবে? আমাদের যে প্রিক্যাপিলারি স্ফিংটার এগুলো বন্ধ হয়ে যায়, তখন কি করবে? যে শান্ট করবে। আমরা যে পড়লাম মেটা আর্টারিওলার শান্ট, সরাসরি আর্টারিওল থেকে ভেনিউলে ব্লাড দিবে, বাইপাস করে দিবে। তারপরে কি হবে? স্কুইজিং অফ ব্লাড ফ্রম মাইক্রোসার্কুলেশনটা ব্লাড স্কুইজ করবে। আর ট্রান্সক্যাপিলারি ফিলিং ফ্রম মাইগ্রেশন অফ ফ্লুইড ফ্রম দি ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেস। ফ্লুইডগুলো মানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেস থেকে ক্যাপিলারির ভেতরে নিয়ে আসবে। এগুলো কিন্তু কম্পেনসেশন। যখনই এটা ইরিভার্সিবল ফেজে হয়ে যাবে এগুলো কিচ্ছু করতে পারবে না, সবগুলো ফেল হয়ে যাবে। এগুলো সবগুলো নর্মালে চলে আসলো। আচ্ছা, তারপর কি হবে? এগুলো সবগুলো মিলে অ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন টু ভাইটাল অর্গান। দেখেন, আরেকবার বলি, এটা বেশি ইম্পর্টেন্ট। যেহেতু টিস্যুতে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, হার্ট বেশি বেশি কন্ট্রাকশন করবে, যত কন্ট্রাকশন করবে ব্লাড তত কার্ডিয়াক আউটপুট তত বেড়ে যাবে, তখন টিস্যুতে ব্লাড সাপ্লাই হবে। আচ্ছা, টিস্যুতে ব্লাড সাপ্লাই বেড়ে দিল। আরেকটা হচ্ছে ক্যাপিলারি বেড। টিস্যুতে গেলেই তো হবে না, ক্যাপিলারি বেড থেকে তো টিস্যুতে যাওয়া লাগবে, তাই না? তখন কারণ এখানে শকে কি হয়, যে স্ফিংটারগুলো আছে স্ফিংটারগুলো কনস্ট্রিকশন থাকে, তার মানে যে বেড দিয়ে, ক্যাপিলারি বেড দিয়ে এই স্ফিংটারগুলো বন্ধ করে যায়।
এই যে গোল গোল যে স্ফিংটারগুলো বন্ধ করে দেয়, তার মানে বেড দিয়ে যেতে পারবে না। তখন কি করবে, এরা শান্ট হয়, মেটা আর্টারিওল শান্ট হয়ে এখান থেকে মানে আর্টারিওল থেকে ভেনিউলে সরাসরি ব্লাড দিয়ে দিবে। তার মানে বাইপাস হয়ে কিন্তু ব্লাড নর্মালি সাপ্লাই হচ্ছে, কম্পেনসেশন তৈরি হলো, মানে অ্যাডিকুয়েট টিস্যুতে সাপ্লাই ব্লাড হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা কি, যখন আমরা ইরিভার্সিবল ফেজে যাব তখন দেখবো যে ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেসে ওরা কি করবে হচ্ছে ফ্লুইড জমা হয়, কিন্তু রিভার্সিবল ফেজে কি হবে, ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেসে ফ্লুইড জমা হতে দিবে না, সেটা আবার ক্যাপিলারির ভেতর নেবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন। সব কিছু মিলাই নর্মাল টিস্যুতে ব্লাড সাপ্লাই হলো, কিন্তু কোনোভাবে যদি এটা ফেল হয়, মানে এই মেকানিজমগুলো আর হচ্ছে না, তখন কি হবে, ইরিভার্সিবল ফেজে চলে যাবে। মনে করেন ব্লিডিং এত বেশি হচ্ছে যে বডিতে কম্পেনসেশনের আর সুযোগ নেই, মানে এই কম্পেনসেশনগুলো আর হচ্ছে না, কিংবা একটা পেশেন্ট শকে আছে, তাকে আমরা ম্যানেজ করছি না, ব্লাড কিংবা কোনো ফ্লুইড কিংবা অন্য কিছু দিয়ে আমরা সেটা ম্যানেজ করছি না, তখন কি হবে, ইরিভার্সিবল ফেজে চলে যাবে। তখন কি হবে দেখেন, এখানে হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট ক্যাপিলারি স্ফিংটার, এগুলো সবই কনস্ট্রিকশন হয়ে গেল। কনস্ট্রিকশন হলে কি হবে, পেরিফেরাল থেকে ব্লাড আমাদের যে হার্টে আসবে, ভেনাস রিটার্নটা হবে না, যেহেতু বেড থেকে আসছে না, তাহলে কি করে হবে, তাহলে ভেনাস রিটার্ন হচ্ছে না, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে কি হবে, টিস্যু পারফিউশন, টিস্যুতে ব্লাড সাপ্লাই কমে যাবে। টিস্যুতে ব্লাড সাপ্লাই যখনই কমে যায় তখন কি হবে, অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে। অ্যানারোবিক কন্ডিশনে আমরা কি জানি, ল্যাকটিক অ্যাসিড বেশি প্রোডাকশন হয়, তখন বেশি বেশি ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হলে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। আচ্ছা, তখন ল্যাকটিক অ্যাসিডের আরেকটা কাজ হচ্ছে কি, এটা আবার রিল্যাক্স করে, এটা প্রিক্যাপিলারি স্ফিংটার, এটাকে আবার রিল্যাক্স করবে, মানে আগে যে কনস্ট্রিকশন ছিল এটা রিল্যাক্স করবে। দেখেন কিভাবে আমাদের হচ্ছে হাইপোটেনশন, তারপরে বাকি যে চেঞ্জগুলো হচ্ছে এভাবে চেঞ্জগুলো হয়। তারপরে কি হয়, যেহেতু ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, সোডিয়াম পাম্প কমে যায়। সোডিয়াম পাম্প কমে যাবে, লাইসোজোমাল এনজাইম, লাইসোজোম কি করে, বডিতে যখনই কোনো ডেথ টিস্যু কিংবা আনইউজুয়াল কিছু জিনিসপত্র হয় তখন সে হচ্ছে এনজাইমকে রিলিজ করে দেয়, লাইসোজোমাল এনজাইমগুলো রিলিজ হবে। তারপরে এন্ডোথেলিয়াল ইনজুরি করবে, লাইসোজোমের কাজই কি, এন্ডোথেলিয়াল ইনজুরি করা, এন্ডোথেলিয়াল ইনজুরি করে কোয়াগুলেশন হবে, মানে পুরাতে ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হবে। তারপরে দেখেন কি হলো, এগুলো হওয়ার পর এগুলো সব কিছু মিলে আবার কি করবে, ক্যাপিলারি স্ফিংটারগুলো যেগুলো আছে সেগুলোকে কনস্ট্রিক্ট করে দিবে। কনস্ট্রিকশন করলে কি হলো, ব্লাড যে মাইক্রো সার্কুলেশন আছে, যে সার্কুলেশনের ছবিটা দেখালাম, মাইক্রো সার্কুলেশনে জমা হবে, জমা হয়ে একসময় কি হবে, ব্লাড জমা হতে হতে ওখানে তো আর অত জায়গা নেই, তখন ব্লাড লিক হতে থাকবে, ফ্লুইড লিক হবে, লিক হয়ে ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেসে আসবে। এই যে আমাদের ইরিভার্সিবল ফেজ চলে আসলো। এটা হচ্ছে শকের মেন প্যাথোলজি। আচ্ছা, এবার আপনারা বলেন যে এটা বুঝতে পারছেন কিনা। শক হলো দুই ধরনের রেসপন্স হবে, একটা ভ্যাসোমোটর রেসপন্স আর একটা হচ্ছে নিউরোএন্ডোক্রাইন রেসপন্স। এরা কি করবে, সব কিছুকে নর্মালি আনার চেষ্টা করবে, হার্ট বেশি বেশি কন্ট্রাকশন করবে, তারপরে ব্লাডটাকে বাইপাস করে দিবে, বাইপাস করে টিস্যুতে ব্লাড সাপ্লাই নর্মাল করলো। আচ্ছা, যদি সেগুলো না হয় বিভিন্ন ধরনের হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, লাইসোজোমাল এনজাইম রিলিজ হবে, সবগুলো মিলে ভেসোকনস্ট্রিকশন করবে, তখন ক্যাপিলারি বেডে ব্লাডটা বেশি হয়ে যাবে, ফ্লুইডটা বেশি হয়ে যাবে। ফ্লুইড বেশি হলে কি করবে, ওখানে তো আর থাকতে পারবে না, থাকতে না পেরে ফ্লুইডটা লিক করে টিস্যু স্পেসে চলে আসবে, তখন আমাদের ফিচারগুলো হয় যে হাইপোটেনশন, ইডিমা, কোলকামি স্কিন সবগুলো দেখা যায়। আচ্ছা, বুঝতে পারছেন। তাহলে প্যাথোফিজিওলজিটা এটা পড়ি, এটা হচ্ছে মেন প্যাথোফিজিওলজি। হ্যাঁ, এখন দেখবেন যেখানে প্যাথোফিজিওলজি দিয়ে কিছু লেখা আছে, যেখানে প্যাথোফিজিওলজি দিয়ে লেখা আছে এখানে দেওয়া আছে যে আমাদের যে মিডিয়েটরসগুলো রিলিজ হয়, সেই মিডিয়েটরসগুলো কোনটার কি কাজ, এগুলো আপনারা জানেন, মানে বিভিন্ন সময় প্যাথোতে পড়ছেন, মাইক্রোতে পড়ছেন, কিন্তু এগুলো আরেকবার পড়া লাগবে আলাদা আলাদা করে, যে কোনটা ভেসো কনস্ট্রিকশন করে, কোনটা ভেসো ডাইলেট করে, কোনটা প্লেটলেট অ্যাগ্রিগেশন করে। আমরা যখন শক পড়বো তখন মানে এন্ডোটক্সিক শক কিংবা কোনো শক পড়লাম তখন দেখবো যে এখানে হচ্ছে হাইপোটেনশন হয়, ট্যাকিকার্ডিয়া হয়, দেন হচ্ছে থ্রোম্বোসিস হবে, ডিআইসি হয়। কেন হয়, এখানে এক একটা মিডিয়েটরসগুলোর এক একটা কাজ দিয়ে দেওয়া আছে। আমি দেখাই দিই, দেখেন প্যাথোফিজিওলজিতে যে চেঞ্জগুলো হয়, দেখেন দুই ধরনের চেঞ্জ দেখবে, একটা হচ্ছে জেনারেল চেঞ্জ ডিউ টু হাইপোভলিমিয়া, হাইপোভলিমিয়ার জন্য একটা জেনারেল চেঞ্জ হচ্ছে, আর একটা স্পেসিফিক চেঞ্জ হবে কিছু এন্ডোটক্সিন রিলিজ হওয়ার জন্য। আমাদের যে এন্ডোটক্সিক শক আছে সেখানে যে এন্ডোটক্সিন রিলিজ হয় সেটা রিলিজ হওয়ার জন্য কিছু চেঞ্জ হয়। এখন কি দেখেন কি চেঞ্জ হবে, হাইপোটেনশন হলে কি চেঞ্জ হবে সেটা কিন্তু আমি ওখানে বলে দিছি, যে হাইপোটেনশনে কি চেঞ্জ সেটা এখানে দেওয়া আছে, মানে ফ্লো চার্টে। এবার আমরা দেখবো এন্ডোটক্সিনগুলো কি চেঞ্জ করে। আচ্ছা, হাইপোটেনশন স্টিমুলেটস দ্য নিউরোএন্ডোক্রাইন মিডিয়েটরস, যেটা আমরা বললাম যে এসিটিএস, গ্রোথ হরমোন, বেটা এন্ডরফিন,
দেন হচ্ছে কর্টিসল, গ্লুকাগন, এগুলো রিলিজ হলো। এগুলো রিলিজের জন্য যে কাজ হয় সেগুলো আমি বলে দিছি। হ্যাঁ, ওখানে বলে দিলাম যে এগুলো রিলিজ হওয়ার কারণে কি কি হবে, কি কি চেঞ্জ হবে, কম্পেনসেশন হলে কি কি হবে, নন কম্পেনসেশন ইরিভার্সিবল ফেজ হলে কি কি হবে, ওটা বলে দিলাম। এবার দেখেন যে এন্ডোটক্সিন রিলিজ হওয়ার জন্য আমাদের কি কি চেঞ্জ হবে। এন্ডোটক্সিন মানে কি, এটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, এটা তো আমরা সবাই মাইক্রোতে পড়ছি। সেপটিক শকে এগুলো কি হবে, অ্যাক্টিভেট করবে লিকোসাইট। কোথায় করবে, লিকোসাইট অ্যাক্টিভেট করে, এটা কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করবে এটা। তারপরে কি হবে, তখন কি হবে, এটা হচ্ছে কিছু ইনফ্লামেটরি মিডিয়েটরস রিলিজ হবে। কি কি রিলিজ হয় দেখেন, একটা হচ্ছে প্রোটিয়েজ রিলিজ হবে। আচ্ছা, প্রোটিয়েজ রিলিজ হয়, সুপার অক্সাইড রিলিজ হবে, হাইড্রোক্সাইড রিলিজ হলো, দেন হচ্ছে মানে হাইড্রক্সিল আয়ন আর কি, যেটা রিলিজ হলো, দেন হচ্ছে সাইটোকাইন, প্রোস্টাগ্ল্যান্ডিন, মেনি সাইটোটক্সিক এনজাইম, সবগুলো মিডিয়েটরসগুলো আমাদের রিলিজ হলো। এবার এদের আলাদা আলাদা কাজগুলো দেখব। ইন্টারফেয়ার উইথ দ্য ফাংশন অফ নাম্বার অফ এনজাইম সিস্টেম অ্যান্ড ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়েবিলিটি। দেখেন এগুলো যখন আমরা কাজ করব দেখব যেগুলো হচ্ছে কোনোটা ক্যাপিলারি পারমিয়েবিলিটি বাড়ায় দেয়, কোনোটা ভেসো কনস্ট্রিকশন করে, কোনোটা ভেসো ডাইলেটেশন করে, প্লেটলেট অ্যাগ্রিগেশন করে। কাজে আসি দেখেন, যেমন এখানে হচ্ছে ইন্টারলিউকিন আর টিমার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলো কি করবে, সেলুলার অ্যান্ড অর্গান ডিসফাংশন করবে। তখন কি হবে, এই যে হাইপোক্সিয়া, সেপসিস, অ্যাসিডোসিস, লাইসোজোমাল এনজাইম, এগুলো সব রিলিজ হবে, যেগুলো সবগুলোই হচ্ছে সাইটোটক্সিক। এগুলো রিলিজ হলো, সাইটোটক্সিনগুলো রিলিজ হয়, এরা কি করবে, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে আর করোনারি ভেসোকনস্ট্রিকশন করবে। এটার মেন কাজ চলে গেল, যে আমাদের হচ্ছে ইন্টারলিউকিন, টিমার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলো আসলো, এগুলো হচ্ছে সেলুলার অর্গান ডিসফাংশন করবে। অর্গান যখনই ডিসফাংশন করবে তখন কি হবে, তার মানে হাইপোক্সিয়া, সেপসিস, অ্যাসিডোসিস, এগুলোর জন্য লাইসোজোমাল এনজাইম রিলিজ হবে, যেগুলো সবই সাইটোটক্সিক, মানে সেলকে ডেথ করে দিবে। তারপরে এগুলো কি করে, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে, করোনারি ভেসোকনস্ট্রিকশন করে, এটা একটা কাজ। এরপর আরেকটা দেখেন, প্রোস্টাসাইক্লিন কি করে। প্রোস্টাসাইক্লিন কিন্তু একটা ভেসোডাইলেটর, পরীক্ষাতে এমসিকিউতে আলাদা আলাদা করে আসে যে প্রোস্টাসাইক্লিন কি ধরনের কাজ করে, দেন হচ্ছে এরপর আসবো যে থ্রম্বোক্সিন এইটু কিভাবে কাজ করে, এগুলো সব মনে রাখতে হবে। মানে আশা করি এগুলো সব মনে আছে। তারপরে এখানে আরেকবার দেখেন। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এগুলো বিভিন্ন চ্যাপ্টারে পড়ি। হ্যাঁ, প্রশ্ন এভাবেই আসে যে হচ্ছে এগুলোর কাজ কি, কিংবা শকে কি কি রিলিজ হয় সেগুলোর কাজ কি, শকের ফিচার কি, এরকম করে বিভিন্ন সিনারিও দিয়ে দেখায় যে একটা পেশেন্ট আসলো, তার এরকম আপনি হচ্ছে হাইপোভলিমিয়া পাচ্ছেন, ট্যাকিকার্ডিয়া পাচ্ছেন, কোলকামি স্কিন পাচ্ছেন, এগুলোর প্যাথোফিজিওলজি কি, এভাবে বিভিন্ন স্টেম দিয়ে রাখে। প্রশ্নগুলো এভাবে হয়, সরাসরি দিয়ে রাখে না, এরকম করে ঘুরায় পেঁচায় দিয়ে রাখে। আচ্ছা, এবার প্রোস্টাসাইক্লিন বলি। প্রোস্টাসাইক্লিন একটা হচ্ছে ভেসোডাইলেটর, আর এটা হচ্ছে ইনহিবিট প্লেটেড অ্যাগ্রিগেশন, এটার একটা কাজ। তারপরে থ্রম্বোক্সিন এটু কি করবে, পালমোনারি ভেসোকনস্ট্রিকশন করে, প্লেটেড অ্যাগ্রিগেশন করবে, এই যে প্লেটেড অ্যাগ্রিগেশন করে থ্রম্বোক্সিন এটু। লিকোট্রাইন কি করবে, লিকোট্রাইন হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করে, প্লেটলেট অ্যাক্টিভেশন করে, মানে প্লেটেড অ্যাগ্রিগেশন করবে, ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়ায় দেয়। তারপরে আছে এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সিং ফ্যাক্টর, যেটাকে মানে স্পেসিফিকভাবে নাইট্রিক অক্সাইড বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কি, এটা হচ্ছে ভেসোডাইলেটর, এটা ভেসোডাইলেটেশন করে। এখন দেখেন কিছু করে ভেসোডাইলেটর, যেগুলো প্রোস্টাসাইক্লিন করবে, নাইট্রিক অক্সাইড করবে, যখন ভেসোডাইলেটেশন হবে নেট ইফেক্ট এটা কি হবে, সাস্টেন যদি এরকম ভেসোডাইলেটেশন থাকে তাহলে হাইপোটেনশন হবে। আবার দেখলাম যে এখানে কি করবে, যে প্লেটলেট অ্যাগ্রিগেশন করে, থ্রম্বোক্সিন এটু প্লেটলেট অ্যাগ্রিগেশন করবে। দেন হচ্ছে প্লেটেড অ্যাগ্রিগেশন হলে কি হবে, থ্রম্বোসিস হবে, থ্রম্বোসিস ইনক্রিজড হবে, কারণ কি এখানে অ্যান্টিথ্রম্বিন সেটা ইনহিবিট হয়ে যাবে। তারপরে থ্রম্বোসাইটোপেনিয়া এগুলো হবে। তাহলে আমরা যে ফ্যাক্টরগুলো পড়লাম, যে হাইপোটেনশন হচ্ছে, কেন হাইপোটেনশন হচ্ছে, বিভিন্ন মিডিয়েটরস রিলিজ হয়, সেটাকে তারা কি করবে, ভেসোডাইলেটেশন করবে, এটার কারণে কি হবে, হাইপোটেনশন হবে। আর আমরা যে দেখলাম যে থ্রম্বোসিস হচ্ছে, থ্রম্বোসিস কেন হচ্ছে, এই যে আমাদের কিছু কিছু মিডিয়েটরস কি করে, প্লেটলেট অ্যাগ্রিগেশন করে, এগুলো বিভিন্ন ভেসেলের ভিতর জমা জমা হয়ে থ্রম্বোসিস হয়ে যায়। এটা গেল। এবার হচ্ছে আমাদের যে প্যাথোফিজিওলজি, এটা দুইটা কারণ। এবার মেটাবলিক চেঞ্জ, আমি যখন এটা বললাম তখনই মেটাবলিক চেঞ্জ বলে দিলাম, যেখানে যে হরমোনগুলো রিলিজ হয় সবগুলো, যে দেখেন যে হচ্ছে গ্রোথ হরমোন, কর্টিসল, এগুলো সব ইনসুলিন অ্যান্টাগনিস্ট। তার মানে এটা কি করে, ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ায়। কিভাবে বাড়ায়, যে হেপাটিক, আমরা জানি যে লিভারে গ্লাইকোজেন স্টোরেজ থাকে, এখন হেপাটিক গ্লাইকোজেনকে ভেঙে দেয়, গ্লাইকোজেনোলাইসিস করে, জেনোলাইস করে এগুলো কি করবে, গ্লুকোজ লেভেলকে বাড়ায় দেয়। আচ্ছা,
তারপরে আমরা জানি যে শকে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে টিস্যুতে, হ্যাঁ, তখন ব্লাড সাপ্লাই কমে গেলে আরেকটা কি চেঞ্জ হয় ওখানে অবশ্য আমি বলে দিচ্ছি, অ্যানারোবিক কন্ডিশন সিচুয়েশন তৈরি হবে। তখন কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে। অ্যাসিডোসিস হবে কিসের জন্য, কারণ যখনই অ্যানারোবিক কন্ডিশন হয় সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, সেখানে মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি হচ্ছে। তারপরে আমাদের যে সেলের নর্মাল যে পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প, সেই পাম্পটা ফেল হয়ে যাবে। ফাইনালি কি হবে, লাইসোজোমাল এনজাইমগুলো রিলিজড হয়ে সেলুলার ডেথ হবে। সবগুলো মোটামুটি বলেই ফেলছি বিভিন্নভাবে। এটা হচ্ছে মেন প্যাথোফিজিওলজি, মেটাবলিক চেঞ্জ আর শকের হচ্ছে প্যাথোফিজিওলজি। এবার আপনারা বলেন যে এগুলোর ভিতর কোনো সমস্যা আছে কিনা। আলাদা আলাদা করে প্রত্যেকটা মনে রাখা লাগবে যে ইন্টারলিউকিন কি করবে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর কি করে, থ্রম্বক্সিন-A2 কি করে, প্রোস্টাসাইক্লিন কি করে, নাইট্রিক অক্সাইড কি করে, কোনটা ভেসোডাইলেটেশন করে, কোনটা ভেসোকনস্ট্রিকশন করবে, কোনটা প্লেটলেট অ্যাগ্রিগেশন করবে। আচ্ছা, ক্লিয়ার। মেটাবলিক চেঞ্জ এটাও বলে দিলাম, সব কিছু মেটাবলিক চেঞ্জ হয়ে মানে টিস্যুতে যখনই অক্সিজেন সাপ্লাই কমে যায় তখন কি হবে, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে, লাইসোজোমাল এনজাইমগুলো রিলিজ হয়ে সেলুলার ডেথ হবে। শেষ, একদম নর্মাল বিষয়। আপনারা অবশ্যই আরেকটা জিনিস বলি, এই হরমোনগুলো মনে রাখবেন যে শকে মেন কি কি হরমোন রিলিজ হয়, হরমোনগুলো ইম্পর্টেন্ট আছে। আর হচ্ছে যে এন্ডোটক্সিক শক আছে, এন্ডোটক্সিক শকে কি কি মেডিয়েটরসগুলো রিলিজ হয়। আচ্ছা, এখানে হচ্ছে জেনারেল চেঞ্জ ইন শক, মানে স্পেশালি হাইপোভলিমিক শকে কি কি ফেজগুলো আছে সেটা দেওয়া আছে। আচ্ছা, এখন পরীক্ষাতে এই ফেজগুলো থেকে প্রশ্ন আসে না, পরীক্ষাতে প্রশ্ন আসে হলো আমাদের প্যাথোলজিতে একটা ফেজ আছে না, দেখেন এখানে হচ্ছে তিনটা ফেজ, একটা হচ্ছে আর্লি ফেজ, ইন্টারমিডিয়েট ফেজ যেটা রিভার্সিবল ফেজ, আর একটা হচ্ছে লেট স্টেজ ইরিভার্সিবল ফেজ। আপনারা এটা যখন পড়বেন, প্যাথো পড়লে আসলে এটা পড়া দরকার না, আমি হচ্ছে এটা দেখলাম, এটার চেয়ে প্যাথোলজিতে অনেক বেশি কিছু দেওয়া আছে। ওই জন্য আর্লি ফেজে কি হলো, ইন্টারমিডিয়েট ফেজে কি হলো, লেট ফেজে কি হলো, দেখেন আমার বই দাগানো দেখলে বুঝতে পারবেন। এটা আমি প্যাথো থেকে পড়ছি জন্য এখান থেকে আর পড়ি নাই, এখানে আমি যদিও বলে দিব যে কি কি ইম্পর্টেন্ট, তারপর এটা প্যাথো থেকে পড়তে হবে। আচ্ছা, এই ফেজগুলো অত পড়ার দরকার নাই, কারণ এখানে 4টা ফেজ দেওয়া আছে হাইপোভলিমিক শকে, এটা অত ইম্পর্টেন্ট না। তারপরে আমি জাস্ট একবার আপনারা শুনে রাখেন, আমি বলে দিই। এখানে হচ্ছে 4টা ফেজে ভাগ করছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফেজ, থার্ড আর ফোর্থ। এখানে বলছে প্রথম দুইটাকে এরা রিভার্সিবল বলছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটাকে, আর থার্ড আর ফোর্থ ইরিভার্সিবল বলছে। এখন ফার্স্ট ফেজে কি বলছে, যখন আমরা দেখলাম যে হাইপোভলিমিয়া হলো তখন আমাদের সিম্প্যাথেটিক যে অ্যাক্টিভেশন হলো, আর হচ্ছে সার্কুলেটিং যে ক্যাটেকোলামাইনগুলো রিলিজ হলো, রিলিজ হয়ে যে কম্পেনসেশনটা করলো, সেটাই হচ্ছে এই ফার্স্ট ফেজের ভিতর বলা আছে যে প্রথম ফেজে এই ধরনের কাহিনী হয়। দেখেন, সিম্প্যাথেটিক ইম্পালস অ্যান্ড লেভেল অফ সার্কুলেটরি ক্যাটেকোলামাইন ইনক্রিজ ইন রেসপন্স অফ হাইপোভলিমিয়া, কার্ডিওজেনিক, নিউরোজেনিক স্টিমুলাস। যে কোনো ধরনের 3টা শক হলো তখন কি হবে, যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হবে, আর একটা হচ্ছে ক্যাটেকোলামাইনগুলো রিলিজ হবে। এখন কিভাবে রিলিজ হয়, এই যে আমাদের এখানে যে বললাম যে কেমোরিসিপ্টর, ব্যারোরিসিপ্টর, এগুলি স্টিমুলেশন হয়। এখানে বলছে দেখেন, স্ট্রেস রিসিপ্টর মনিটরিং ব্লাড প্রেশার, হাইপোভলিমিয়া হচ্ছে তখন কি করবে, স্ট্রেস রিসিপ্টরগুলো অ্যাক্টিভেশন হবে, স্ট্রেস রিসিপ্টরগুলো ব্লাড প্রেশার যখনই কমে যাবে এগুলো অ্যাক্টিভেশন হলো। ক্যারোটিক সাইনাস, অ্যাওটিক আর্চ, ইনফরমেশন ভেসোমোটর সেন্টার, 9th and 10th ক্রেনিয়াল নার্ভ। এটা একটু মনে রাখেন যে হচ্ছে আমাদের যে শকে কিভাবে রেসপন্স যায়, এগুলো অ্যাক্টিভেশন হলো, এগুলো তো ব্রেনে সিগন্যাল দিবে। কিসের মাধ্যমে সিগন্যাল দেয়, দেখেন ভেসোমোটর সেন্টারগুলো মানে ব্যারোরিসিপ্টর, কেমোরিসিপ্টর, এগুলো 9th 10th ক্রেনিয়াল নার্ভ, এই দুটার মাধ্যমে আমাদের ব্রেনে সিগন্যাল দিল। তখন কি করবে, ব্রেনের সিগন্যাল ইফারেন্ট রেসপন্স দিল, সেটা অ্যাফারেন্ট হয়ে এসে আমাদের নর্মাল হচ্ছে ব্লাড প্রেশারকে নর্মাল নিয়ে আসবে, মানে হাইপোটেনশন থেকে নর্মোটেনসিভ করে ফেলবে। এটা হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম, এটা হয় ফার্স্ট ফেজে। তাহলে ফার্স্ট ফেজে কি হলো, আমাদের ব্যারোরিসিপ্টর, কেমোরিসিপ্টর অ্যাক্টিভ হলো, যখনই হাইপোটেনশন হবে, শকে কেবল যাচ্ছে এই মাত্র, তারপরে এটা কি দেবে, ব্রেনে সিগন্যাল দেবে 9th 10th ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে, তখন ওরা ইফারেন্ট একটা সিগন্যাল দিবে, সেটার মাধ্যমে ব্লাড প্রেশারটা নর্মালে আসে। এই যে কিভাবে কাজ করে সেটা তো বললাম, যে কার্ডিয়াক কন্ট্রাকশন বাড়িয়ে দিবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দিবে, এগুলো করে ব্লাড প্রেশারকে নর্মালে নিয়ে আসে। এবার সেকেন্ড ফেজে কি করবে,
আমি বলছি এই ফেজগুলো কিন্তু অত মনে রাখার দরকার নেই, জাস্ট আপনাদের একবার রিডিং দেওয়াই দিচ্ছি, কিন্তু ফেজগুলো ওগুলো মনে রাখবেন। আর্লি, রিভার্সিবল, ইরিভার্সিবল, ওটা ইম্পর্টেন্ট, মানে প্যাথোতে যেটা ওটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসলে ওখান থেকে আসে, হ্যাঁ এটা ফলো করে না। তারপরে সেকেন্ড ফেজে কি হলো, এক্সেসিভ সিম্প্যাথেটিক স্টিমুলাস হলো হয়ে, তাহলে দেয়ার ইজ কনস্ট্রিকশন অফ দ্য প্রি অ্যান্ড পোস্ট ক্যাপিলারি স্ফিংটার। যখনই প্রি অ্যান্ড পোস্ট ক্যাপিলারি স্ফিংটারগুলো কনস্ট্রিকশন হলো, ইনঅ্যাডিকুয়েট ভিনাস রিটার্ন, আগে যেটা বললাম, তার মানে হচ্ছে ভিনাস রিটার্ন কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন তখন আপনি কি পাবেন, আমরা ফার্স্ট ফেজে শুধু হাইপোটেনশন পেলাম, সেটা আবার কারেক্ট হয়ে গেল। এবার সেকেন্ড ফেজে আমরা কি পেলাম, যখন প্রি ক্যাপিলারি পোস্ট ক্যাপিলারি দুটাই কনস্ট্রিক্ট হয়ে গেল, তখন হার্টে ব্লাড কম আসবে, ভেনাস রিটার্ন কম আসবে, ভেনাস রিটার্ন কম আসলে কার্ডিয়াক আউটপুট কম হবে, কার্ডিয়াক আউটপুট কমের জন্য আমরা যে ফিচারগুলো পাবো, যে হাইপোটেনশন পাবো, ট্যাকিকার্ডিয়া পাবো। তাহলে সেকেন্ড ফেজে এই ধরনের চেঞ্জ হলো। আচ্ছা, সেকেন্ড ফেজেতে এই ধরনের চেঞ্জ হচ্ছে, তারপরে এটা রিভার্সেবল, কারণ যদি কোনোভাবে আমরা হচ্ছে ফ্লুইড দিই, বডিতে হচ্ছে ফ্লুইড দিলাম হেমোরেজের জন্য, কিংবা হচ্ছে যে মেজারগুলো নিই সেই মেজারগুলো নিলে এটা আবার রিভার্স করে, তাহলে এটাও বলে রিভার্সেবল ফেজ। এবার আসেন থার্ড ফেজে কি হবে। থার্ড ফেজে কি হয়, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ গেল, তখনও কোনোভাবে হচ্ছে কম্পেনসেশন করা হয়নি। কম্পেনসেশন না হলে প্রলং সময় কি থাকবে, টিস্যুগুলোতে অক্সিজেন সাপ্লাই কম থাকবে, মানে টিস্যু হাইপোক্সিয়া থাকছে। হাইপোক্সিয়া থাকলে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হলে মানে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস হলো। ল্যাকটিক অ্যাসিডোসিস হলে কি হবে, এটা কিন্তু আগেও প্যাথোফিজিওলজি বলে দিলাম, যে প্রি ক্যাপিলারি স্ফিংটারগুলো কনস্ট্রিক্ট করবে, কিন্তু এটা আবার পোস্ট ক্যাপিলারি স্ফিংটারের ওপর কোনো কাজ করে না। হ্যাঁ, পোস্ট ক্যাপিলারি স্ফিংটার মানে দুইটা স্ফিংটারই বন্ধ হয়ে যাবে ফোর্থ ফেজে, মানে থার্ড ফেজে শুধুমাত্র এটা কি করে, প্রি ক্যাপিলারি স্ফিংটারকে করে দিচ্ছে। আচ্ছা, এটার সাথে কি হবে, আরও কিছু মিডিয়েটরস রিলিজ হয়, যেমন থ্রম্বক্সিন E2, দেন হচ্ছে লিকোট্রাইন, এগুলো রিলিজ হবে। রিলিজ হয়ে এন্ডোথেলিয়াল ইনজুরি করে। এন্ডোথেলিয়াল ইনজুরি করে কি হবে, এটা হচ্ছে ডিফিউজ ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হবে, ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাবে। যখনই আপনাদের ডিআইসি হয়ে যাবে, মানে পুরা টিস্যুতে অ্যানোক্সিয়া হয়ে যাবে, থার্ড ফেজ, এটাও মোটামুটি ইরিভার্সেবল ফেজে চলে যায়, মানে সেকেন্ড ফেজ পর্যন্ত রিভার্সেবল থাকে, এটা হচ্ছে ইরিভার্সেবল থাকে। এবার ফোর্থ ফেজে কি হবে, ফোর্থ ফেজে বাকি যত সব জিনিসপত্র আছে সবগুলো হবে। এখানে কি হবে, প্রি ক্যাপিলারি পোস্ট ক্যাপিলারি দুটাই স্ফিংটারি কনস্ট্রিক্ট করে, ব্লাড হার্টে যেতে পারে না, মানে যে ক্যাপিলারি বেড আছে ওখানেই থেকে যায়, ওখানে ব্লাড একসময় থেকে ওটা হচ্ছে ক্যাপিলারি পারমেবিলিটি বাড়াই দিয়ে টিস্যু স্পেসে চলে আসবে, যেটা আমি আগেও বলছি, একই প্যাথোফিজিওলজি বারবার বলা আছে, ওই জন্য প্যাথোফিজিওলজি ওখান থেকে পড়ে এখানে আর পড়া দরকার নাই। তারপরে এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে। তারপরে কি হবে, টিস্যুতে যেহেতু হাইপোক্সিয়া হয়ে আছে, ওয়াইড স্পিড টিস্যু যে হচ্ছে কোয়াগুলেশন হচ্ছে, এটার জন্য লাইসোসোমাল এনজাইমগুলো রিলিজ হবে, তখন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স সেটা কমে যায়, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হয়ে যাবে। এমন এক সময় আসবে যেটা আমরা যদি সব ফ্লুইড ইন্ট্রাভেনাসলি অ্যাডমিনিস্ট্রেশন করি, তারপরেও সেটা হার্টে না যেয়ে আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে লিক হয়ে চলে যায়, মানে ইরিভার্সিবল ফেজে পুরো চলে যাচ্ছে। কি হবে, আনরেসপন্সিভ হাইপোটেনশন হবে, যে হাইপোটেনশনটা হবে এটা এমন পর্যায়ে চলে যায় সেটার মানে রেসপন্স করে না, কোনো ফ্লুইড দিয়েও রেসপন্স করবে না, আলটিমেটলি মাল্টিপল অর্গান ডিসফাংশন ফেলোর হবে। ফোর্থ ফেজে এটা হলো। তাহলে দেখেন সবগুলো একই প্যাথোফিজিওলজি, জাস্ট ভাগ ভাগ করে দিয়েছে, যে এই স্টেজ পর্যন্ত আমার আর্লি স্টেজ মানে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ, এই স্টেজ পর্যন্ত থার্ড ফেজ, আর এই স্টেজ পর্যন্ত ফোর্থ ফেজ, এরকম করে ভাগ করে দিছে। এটা একবার জেনে রাখলেন, এখন যেটা শুনলেন এটাই হবে, আর নিজে আরেকবার রিডিং দিবেন, তারপরে এই প্যাথোফিজিওলজি আর পড়া দরকার নাই। তারপরে আপনি হচ্ছে যে প্যাথোলজির যে 3টা ফেজ আছে আমি আবার বলে দিব, ওই 3টা ফেজ পড়বেন। আচ্ছা, এখানে এবার আসি যে আমাদের এন্ডোটক্সিক শক সম্পর্কে পড়বেন, এন্ডোটক্সিক শকের প্যাথোলজি, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখানে দেওয়া আছে চেঞ্জেস ইন এন্ডোটক্সিক শক প্যাথোফিজিওলজি, এই হচ্ছে চার্ট করে দেওয়া আছে, এখানে খুবই সুন্দর করে দেওয়া আছে, এটা পড়বেন। ওখানে মানে হাইপোভলিমিয়ার প্যাথোফিজিওলজি, এখানে এন্ডোটক্সিক শকের প্যাথোফিজিওলজি খুবই সুন্দরভাবে দেওয়া আছে। আর এন্ডোটক্সিক শক আমরা যখন পড়ব, এন্ডোটক্সিক শকের ফিচারগুলো যখন পড়ব, এখানে সব ফিচার হচ্ছে আমাদের ইয়ার মতো পাবো, মানে হাইপোভলিমিক শকের মতো পাবো, কিন্তু এখানে একটা ফিচার আছে, আমি যখন প্যাথোফিজিওলজিতে দেখব, এখানে প্রথম ইনিশিয়াল ফেজে ভেসোডাইলেটেশন হয়, বুঝছেন, ভেসোডাইলেটেশন হয়ে আমরা যখন ইনিশিয়াল ফেজ দেখব, সেখানে কিন্তু শকে ইউজুয়ালি কি পাই, কোল্ড কাম স্কিন পাই, কিন্তু এখানে কোল্ড কাম স্কিন পাবো না, এখানে ওয়ার্ম স্কিন পাবো। ভেসোডাইলেটেশন হচ্ছে ওখানে ব্লাড বেশি যাবে, এজন্য ওয়ার্ম স্কিন পাবো।
এজন্য এই শকটাকে আরেকটা শক বলে, সেটা হচ্ছে ওয়ার্ম শক। এটা ইম্পর্টেন্ট যে ফিচার অফ এন্ডোটক্সিক শক যখন দিয়ে রাখলো, তখন যদি দিয়ে রাখে যে কোল্ড কাম স্কিন, এটা ইনিশিয়াল ফেজে কোল্ড কাম স্কিন থাকে না, এটা ওয়ার্ম স্কিন থাকে। কারণ যে এন্ডোটক্সিনগুলো রিলিজ হয় সেটা প্রথমে ভেসো ডাইলেটেশন করে, লাস্ট স্টেজে যে ভেসো কনস্ট্রিকশন করে, মানে পেশেন্ট যখন মরমর অবস্থা সেই সময় যে কোলকামি হয়, কিন্তু প্রথমে যখন শক নিয়ে আসে পেশেন্টের স্কিনটা ওয়ার্ম হবে। এটাই পার্থক্য দুইটার মধ্যে, তাছাড়া ফিচারগুলো সব একই জিনিস। আচ্ছা, এবার আমি ফিচার এখান দেখে প্যাথোফিজিওলজিটা বলি। আচ্ছা দেখেন, প্রথমে ইনফেকশন হলো। ইনফেকশন কেন হতে পারে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেন, সেপটিক অ্যাবর্শনের জন্য হতে পারে, সেপটিক পেরিটোনাইটিসের জন্য হতে পারে, পাইলোনেফ্রাইটিস হতে পারে, কোরিও অ্যামনিওনাইটিস অর এন্ড্রোমেট্রাইটিস, যে কোনো কারণে কিন্তু আমাদের সেপটিক শক হতে পারে। তখন কি হবে, এটা মেনলি কি দিয়ে হয়, মেনলি গ্রাম নেগেটিভ দিয়ে হবে। আমরা যে জানি এন্ডোটক্সিন যে রিলিজ হয় সেটা তো গ্রাম নেগেটিভ থেকে হয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ওয়াল। তাহলে যে লাইপোপলিস্যাকারাইড, এটা হচ্ছে মেন কালপ্রিট। হ্যাঁ, এখানে এন্ডোটক্সিনটা মেনলি। আর পার্টলি দেখেন 20-30%, যেটা হচ্ছে এক্সোটক্সিন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে এক্সোটক্সিন থাকে লাইপোটিকোইক অ্যাসিড, এটা দিয়েও হয় অল্প পরিমাণে। তাহলে মেজর পোর্শনটা কি আসবে, 70-80% আসে এন্ডোটক্সিক, মানে এন্ডোটক্সিক শকটা করে গ্রাম নেগেটিভ। আর কিছু 20-30% গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে এক্সোটক্সিন আছে সেটার জন্য হতে পারে। তারপর কি হবে, এগুলো কি করবে, এগুলো যে ইনফ্লামেটরি আমাদের যে সেলগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করে। নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াল সেল সবগুলোকে অ্যাক্টিভ করবে। সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স হবে। ঠিক আছে, রেসপন্স হওয়ার কারণে কি কি রিলিজ হবে, এটা হচ্ছে কিছু এন্ডোজেনাস মিডিয়েটরস রিলিজ হয়। এই যে এখানে এন্ডোজেনাস মিডিয়েটরসগুলো, অটোকাইন প্যারাক্রাইন অ্যাকশনগুলো হবে। কি কি অ্যাকশন হবে সেটা আমি বলে দিব। যে দেখেন আগে রিলিজ কি কি হয়, দেখেন সাইটোকাইন কি কি হবে, ইন্টারলিউকিন 1-6 আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। ভেরি ইম্পর্টেন্ট যে কি কি আপনার হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স করে কি কি মিডিয়েটরস, তাহলে ইন্টারলিউকিন 1-6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা একটা। তারপর অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস, এখানের ভেতর প্রোস্টাগ্ল্যান্ডিন কি কি আসবে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, থ্রম্বোক্সেন A2। এখানে কিন্তু আগেও যখন প্যাথোফিজিওলজি বললাম এগুলোর প্যাথোফিজিওলজি বলছি, যে কোনটা ভেসো ডাইলেটেশন করবে, কোনটা ভেসো কনস্ট্রিকশন করে, এগুলো বলে দিলাম। তারপরে কি করবে, লিউকোট্রাইন আসবে, বিটা এন্ডোরফিন, গামা ইন্টারফেরন এগুলো আসে। এন্ডোথেলিন 1 আসবে, সাইটোটক্সিক এনজাইম আসবে, কমপ্লিমেন্ট C3A5A। এটা অনেক ইম্পর্টেন্ট যে ইনফ্লামেটরি কমপ্লিমেন্টগুলো কী কী, C3A5A। মাইক্রোবায়োলজিতে এই প্রশ্ন আসতে পারে মাইক্রোবায়োলজির পার্ট হিসেবে। তাহলে এগুলো সব মিডিয়েটরসগুলো আসলো। মিডিয়েটরসগুলো আসলে কি হবে, ওই যে আগে যে চেঞ্জগুলো বললাম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াল চেঞ্জ, একটা ভাস্কুলার চেঞ্জ, সব একই জিনিস, কিন্তু ভাস্কুলার চেঞ্জে একটা পার্থক্য হলো, এরা কি করবে, প্রথমে ভেসো ডাইলেটেশন করবে, কিন্তু লাস্ট স্টেজে যে ভেসো কনস্ট্রিকশন করে। এই ভেসো ডাইলেটেশন করার জন্য আমরা যখন সেপটিক শকের একটা পেশেন্ট পাবো, পেশেন্টটার প্রথমে যে ফিচারগুলো পাবো সবগুলো একই রকম থাকবে। যে হচ্ছে দেখেন, যে ট্যাকিকার্ডিয়া থাকবে, দেন হচ্ছে আপনার হাইপোটেনশন থাকবে, কিন্তু মেন ইয়া হলো এখানে স্কিনটা ওয়ার্ম থাকবে। কারণ কি করে, মিডিয়েটরগুলো ভেসো ডাইলেটেশন করে। তারপরে কি করবে, লাস্ট স্টেজে যায় ভেসো কনস্ট্রিকশন করবে। দেন ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ব্লাড ফ্লো ঠিক মতো হবে না, এন্ডোথেলিয়াল ইনজুরি হবে, ARDS হয়, হাইপোটেনশন হয়, দেন হচ্ছে টিস্যু হাইপোপারফিউশন হবে, ইন্ট্রাভাস্কুলার থ্রম্বোসিস হবে, ক্যাপিলারি পারমেবিলিটি বেড়ে যাবে। আগে যে প্যাথোফিজিওলজি বললাম সব একই, জাস্ট এটা একটু আলাদা। আর মায়োকার্ডিয়াল ইফেক্ট কি হবে, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনকে কমাই দিবে, লেফট ভেন্ট্রিকুলার রিজেকশন ফ্র্যাকশন কমাই দিবে, লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন করবে, কার্ডিয়াক আউটপুট কমাই দিবে। চেঞ্জগুলো ইম্পর্টেন্ট, যে মায়োকার্ডিয়াল চেঞ্জগুলো কী কী হয়। আচ্ছা, এগুলো হলো। এখন এটা যদি ইরিভার্সিবল ফেজে চলে যায়, মনে করেন যে পারসিস্টেন্ট শক থাকছে, কেউ ম্যানেজমেন্ট করেনি, তাহলে কি হবে, পারসিস্টেন্ট হাইপোটেনশন থাকবে, তারপরে মেটাবলিক অ্যাসিডোসিস হবে, সিভিয়ার মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হবে, মাল্টিপল অর্গান ডিসফাংশন হবে। এটা হচ্ছে আমাদের এন্ডোটক্সিক শকের প্যাথোফিজিওলজি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। এখানে মেনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন, আবার হচ্ছে যে লাইপোটিকোইক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এটাও ঘটাতে পারে। তখন এটা কি করবে, ইনফ্লামেটরি মিডিয়েটরসগুলোকে অ্যাক্টিভ করবে। এগুলি কি করবে, মানে ইনফ্লামেটরি সেলগুলোকে অ্যাক্টিভ করে। এই সেলগুলো বিভিন্ন ইনফ্লামেটরি মিডিয়েটরসগুলো রিলিজ করে
যে তারা তাদের ইফেক্টগুলো দিবে, মায়োকার্ডিয়াল ইফেক্ট দেয়, ভাস্কুলার ইফেক্ট দেয়। আচ্ছা, তাহলে নেক্সটে চলে যাই। এখানে তো বললাম প্যাথোফিজিওলজি অফ এন্ডোটক্সিক শক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। ঘুরায় প্যাচে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে। এখানে ফিচারগুলো একই জিনিস, জাস্ট আমি বলে দিলাম যে ওয়ার্ম শক বলে, কারণ প্রথম ইনিশিয়াল ফেজে স্কিনটা ওয়ার্ম থাকে। আচ্ছা, এরপর দেখেন প্রত্যেকটা অর্গানে শকের কী কী চেঞ্জ হয়। প্রত্যেকটা অর্গানে হাইপোক্সিয়া হয়ে সেল ডেথ হয়ে যে ফিচারগুলো হয় সেগুলো হয়। জাস্ট একবার রিডিং এটা, যে অর্গানে কী কী চেঞ্জ হয়। কিডনিতে কী কী চেঞ্জ হবে দেখেন, কিডনিতে যে প্যাচি অ্যান্ড ম্যাসিভ কর্টিক্যাল নেক্রোসিস হবে। লিডিং টু কী হবে, অলিগিউরিয়া, অ্যানিউরিয়া, অ্যাজুটেমিয়া, মানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে ব্লাডে সব বেড়ে যায়। তারপরে হাইপোটেনশনের কারণে টিউবুলার নেক্রোসিস হবে, আলটিমেটলি রেনাল ফেলিওর হবে। কিডনিতে এরকম চেঞ্জ। লিভারেও একই ধরনের চেঞ্জ, হেপাটোসেলুলার নেক্রোসিস, সব সেলুলার নেক্রোসিস হবে, ডিজেনারেশন হবে, আলটিমেটলি হেপাটিক ফেলিওর হয়ে যাবে। জিআই ট্রাক্টে কী হবে, জিআই ট্রাক্টে কী হবে, এটা হচ্ছে হাইপোক্সিক মিউকোজাল ইনজুরি হবে, সিস্টেমিক সেপসিসটাকে বাড়াই দিবে, ট্রান্সলোকেশন অফ ইন্টারমোরাল মাইক্রোবস। তার মানে জিআইটিতে আমাদের সব মাইক্রো অর্গানিজমগুলো থাকে, যখনই জিআইটিতে হাইপোক্সিক চেঞ্জ হবে, মিউকোজাল ইনজুরিগুলো হবে, তখন যে মানে ব্যাকটেরিয়া বিভিন্ন যে মাইক্রোবসগুলো থাকে ওগুলো একদম স্প্রেড করে দেবে, ইরিভার্সিবল ফেজে যে চেঞ্জগুলো হয় সেগুলো করে ফেলবে। তারপরে হবে কনজেশন, হিমোরেজ, আলসারেশন আর ইরিভার্সিবল আর রেসপন্সিবল ফর হিমাটিমাইসিস। কনজেশন হেমোরেজ হয়ে হিমাটিমাইসিস দেখা দিবে। লাঙে কী হবে, কনজেশন অ্যাটেলেক্সিস হয়, লিড টু, এটা হচ্ছে ট্যাকিপনিয়া, ডিসনিয়া, প্রোগ্রেসিভ হাইপোক্সেমিয়া অ্যান্ড রিডিউস পালমোনারি কমপ্লায়েন্স। মানে সবগুলোর একটা কাজ হলো কি, যে প্রত্যেকটা সেলে তো ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, ব্লাড সাপ্লাই কমে যেয়ে সেলগুলো ডেথ হয়ে যাচ্ছে হাইপোক্সিয়া হয়ে। দেখেন কিডনিতে টিউবুলার নেক্রোসিস হচ্ছে, লিভারে হেপাটোসেলুলার নেক্রোসিস, জিআই ট্র্যাক্টে মিউকোজাল ইনজুরি হচ্ছে, লাংসে কনজেশন হয়ে যাচ্ছে, সবগুলো একই ধরনের কথাবার্তা। তারপরে কি হয়, যে এন্ডোথেলিয়াল ইনজুরির মাধ্যমে দেখেন কি হবে, মাইক্রোভাস্কুলার থ্রোম্বোসিস হবে, মানে ডিআইসি ডেভেলপ করে যাবে। দেন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয়ে যাবে, দেন কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হয়ে যাবে। যখন কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হয়ে যায় তখন সেটা কি করবে, হাইপোটেনশন করে, হুইচ ইজ রিফ্র্যাক্টরি টু ফ্লুইড রিপ্লেসমেন্ট, মানে ফ্লুইড দিলে তোমার ভালো হবে, না দিলে আবার সেই অবস্থায় চলে যাবে। তারপরে এই অবস্থায় কি করা যায়, ভেসোপ্রেসর থেরাপি দেওয়া যায়। এগুলো ইম্পর্টেন্ট কথাবার্তা না, জাস্ট একবার মনে থাকার জন্য বলে যাচ্ছি। হার্টে কি হবে, হার্টে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। দেখেন কার্ডিয়াক আউটপুট কমে যে তারপরে কি হবে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়, কার্ডিয়াক ডিসফাংশন হবে, ডিজারিথমিয়া হবে, কার্ডিয়াক ফেলিওর হবে, লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক প্রেশার এগুলো বেড়ে যাবে, ইনডায়াস্টোলিক প্রেশার বেড়ে গেল, পালমোনারি ইডিমা হবে, টিস্যু হাইপোক্সিয়া হবে। মেকানিজমগুলো একই সব, আলটিমেটলি মাল্টিপল অর্গান ডিসফাংশন হয়ে যাবে। সব অর্গানই ব্লাড সাপ্লাই কমে গেলে যে ফিচারগুলো হয় সেগুলো জাস্ট। আচ্ছা, এরপরে আমি হচ্ছে ক্লাসিফিকেশন অফ শক, যেটা প্যাথোতে আছে সেটা বলবো, খুব ভালো করে মনে রাখার। এখানে প্রত্যেকটা কথা মনে রাখা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। আর্লি ফেজে কি হবে, ইন্টারমিডিয়েট ফেজে কি হবে, লেট ফেজে কি হবে। আর্লি ফেজে অ্যাজ ইউজুয়াল একই কথা হয়। আর্লি ফেজে আমরা কি পাবো, একটা পেশেন্ট আসলো, পেশেন্ট এসে আপনি দেখবেন যে হচ্ছে পেশেন্টের মাইল্ড ভেসোকনস্ট্রিকশন, তখন কি হবে, এটা হচ্ছে কম্পেনসেটরি যে মেকানিজম আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে কী পাবে, পেশেন্টের ব্লাড প্রেশার দেখবেন যে মোটামুটি নর্মাল, কিন্তু পেশেন্টের ট্যাকিকার্ডিয়া পাবেন। ঠিক আছে, সেটা ইজিলি ম্যানেজ করা যায়, ভলিউম রিপ্লেসমেন্ট দিলে ইজিলি সবই নর্মাল হয়ে যাবে, ব্লাড প্রেশারও নর্মাল হয়ে যাবে, ট্যাকিকার্ডিয়াও নর্মাল হয়ে যাবে। ইন্টারমিডিয়েট ফেজে কী হবে, দেখেন এটাও রিভার্সিবল ফেজ, মানে স্টিল এটা রিভার্সিবল থাকে, অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট করলে এটা রিভার্সিবল হয়। এখানে কি পেলাম, এখানে ব্লাড প্রেশার মোটামুটি নর্মাল থাকে কিন্তু ট্যাকিকার্ডিয়া পাবো। এখানে কি পাবো, ব্লাড প্রেশারও মানে পাবো, হাইপোটেনশন পাবো, আবার ট্যাকিকার্ডিয়াও পাবো। রিভার্সিবল ফেজের সাথে আমাদের আর্লি ফেজের পার্থক্য হচ্ছে এটা। আর্লি ফেজ যদি রিমেন থাকে, আনট্রিটেড থাকে, তখন হচ্ছে পেশেন্ট অনেকক্ষণ থেকে হাইপোটেনশনে চলে যাবে, অনেকক্ষণ ধরে যে টিস্যুতে যে ব্লাড সাপ্লাই হচ্ছে না, পেশেন্ট হাইপোটেনশন চলে যাবে। এই ফেজে কিন্তু আমরা মানে ব্লাড প্রেশারটা নর্মাল পেয়েছি, কিন্তু এই ফেজে যে কী হবে, হাইপোটেনশন পাবো। পেশেন্ট কী হবে, পেশেন্ট পেল থাকে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকবে, কারণ হচ্ছে পেরিফেরিটা কী হবে, কোলকামি স্কিন হবে,
মেবি সোয়েটিং থাকতে পারে। তাহলে আমাদের শকের যে ফিচারগুলো পারসিস্টেন্ট এরকমভাবে আর্লি ফেজে কম্পেনসেশন না হওয়ার কারণে, মানে কোনো রিপ্লেসমেন্ট কিংবা ট্রিট না করার কারণে শকের ফিচারগুলো আমরা সব ইন্টারমিডিয়েট ফেজে যেয়ে পাবো। হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, পেশেন্টটা পেল থাকবে, কোলকামি স্কিন পাবো, এগুলো সব পাবো। কিন্তু এগুলো সত্ত্বেও পেশেন্টকে যদি অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট করা হয় রিভার্সিবল করবে। লেট স্টেজে কি হয়ে যাবে, লেট স্টেজে দিয়ে অনেকক্ষণ ধরে হাইপোটেনশন থাকবে, যে বাকি যে চেঞ্জগুলো, যে ওয়াইড স্পিড, যে হচ্ছে ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হলো, প্রত্যেকটা অর্গানে যে যে ইস্কেমিয়ার ফিচারগুলো হলো, মানে অ্যানোক্সিয়া হওয়ার কারণে যে ফিচারগুলো পেলাম ওগুলো, দেন হচ্ছে আমাদের যে লাইসোজোমাল এনজাইমগুলো রিলিজ হলো, সবগুলো এই ইরিভার্সিবল ফেজে যে হবে। এই সময় যদি ট্রিটমেন্ট করা হয়, মানে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করার পরও এটার মানে রিভার্স করা যাবে না। আর এখানে ডেথ রেট দেখেন 3% অ্যান্ড 100%। মর্টালিটি ভ্যারিজ বিটুইন 3% 100%, মানে এখানে হচ্ছে মর্টালিটি রেটটা অনেক বেশি থাকে। তাহলে এই 3টা ফেজে মনে রাখবেন, কি মনে রাখবেন বলি, কোনটাতে মানে শকের ফিচারগুলো হলো, কোনটা রিভার্স করা যাবে, আরেকটা হচ্ছে ওয়াইড স্পিড টিস্যু অ্যানোক্সিয়া কোন ফেজে হচ্ছে, কোন ফেজে যে আমাদের হচ্ছে লাইসোজোমাল এনজাইমগুলো লিকেজ হচ্ছে, বিভিন্ন অর্গান ডিসফাংশন হচ্ছে, মানে কিডনিতে অলিগিউরিয়া, অ্যানিউরিয়া, এগুলোর ফিচার কোথায় পাচ্ছি। এই 3টা প্যাথোলজির সাথে মিলিয়ে পড়বেন। প্যাথোলজি তো অনেক ভালোভাবে দেওয়া আছে, এখানে তো কিছুই দেওয়া নাই, প্যাথোলজিতে একটা মিলিয়ে পড়া লাগবে। আচ্ছা, এখানে যখন শক পড়ছেন তখন শকের ক্লাসিফিকেশনগুলো একটু দেখে রাখেন, যদিও এটা প্যাথোরিয়া, তারপর এখানে ছোট করে একটু দেওয়া আছে। এখানে দেখেন হাইপোভলিমিক শক, সেপটিক শক, কার্ডিওজেনিক শক, এক্সট্রা কার্ডিয়াক শক, কিছু দেওয়া আছে। এখন এই ক্লাসিফিকেশন তো কত ধরনের এইভাবে আসে না, ভেতর থেকে আসে যে কোনটা কেন হচ্ছে। হাইপোভলিমিক শক আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে হেমোরেজিক, একটা নন হেমোরেজিক। হেমোরেজিক শক কেন হচ্ছে, কোনোভাবে যে পোস্টপার্টাম কিংবা পোস্ট অ্যাবোর্টাল একটপিক প্রেগনেন্সি, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, রাপচার অফ দ্য ইউটেরাস, অবস্টেটিক সার্জারি, কোনো কারণে যদি এক্সেসিভ হেমোরেজ হয় সেটা হচ্ছে হেমোরেজিক শক। আর নন হেমোরেজিক শকের ভিতর কি আছে দেখেন, ফ্লুইড লস, মানে ব্লাড না বের হয়ে যদি কোনোভাবে কোনো ফ্লুইড লস হয় সেটা হচ্ছে নন হেমোরেজিক। দেখেন এক্সেসিভ ভমিটিং যদি হয়, ডায়রিয়া যদি হয়, ডায়োরিসিস অর টু র্যাপিড রিমুভাল অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড, মানে ফ্লুইড কমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে নন হেমোরেজিক। দেখেন সুপাইন হাইপোটেনশন সিনড্রোম নামে একটা কথা আছে, ডিউ টু কম্প্রেশন অফ ইনফিরিয়র ভেনা কাভা বাই দ্য প্রেগনেন্ট ইউটেরাস, তখন হচ্ছে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম হবে। তারপরে সেপটিক শক কী হবে, সেপটিক শক তো ডিটেল বলে দিলাম। সেপটিক শক হচ্ছে বিভিন্ন ধরনের সেপসিসে, যেমন সেপটিক অ্যাবর্শন, কোরিয়া অ্যামনিওনাইটিস, অ্যাকুইট পাইলোনেফ্রাইটিস, আবার রিয়ারলি পোস্টপার্টাম এন্ডোমেট্রাইটিস, সব কারণেই হতে পারে। ফিচারগুলো কি এটা ডিটেল বলে দিছি। কার্ডিওজেনিক শক কি হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য, কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যাসিস্টল অর ভেন্টিকুলার ফিব্রিলেশন, কার্ডিয়াক টেম্পনেট, এগুলোর কারণে কার্ডিওজেনিক শক হতে পারে। দেন হচ্ছে ক্যারেক্টার কি হবে, যে সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে, দেন হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স কমে যায়, লেফট ভেন্টিকুলার ফিলিং প্রেশারটা বেড়ে যাবে, এগুলো সব ফিচার, যে কোনটাতে কী ধরনের ফিচার হয়। আচ্ছা, এক্সট্রা কার্ডিয়াক শকের ভিতর কী আছে দেখেন, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, অ্যানাফাইলেক্সিস, ড্রাগ ওভারডোজের জন্য, আর নিউরোজেনিকের জন্য হতে পারে। দেখেন এখানে কি হয়, কেমিক্যাল ইনজুরি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কন্টেন্ট ডিউরিং জেনারেল অ্যানেস্থেসিয়া, এটা হচ্ছে মেন্ডেলসন সিনড্রোম। এটা মনে রাখবেন যে মেন্ডেলসন সিনড্রোম কাকে বলে, যখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কন্টেন্টটা জেনারেল অ্যানেস্থেসিয়ার সময় অ্যাসপিরেশন হয়, সেটার কারণে শক হতে পারে। ড্রাগ ইনডিউসড হতে পারে, স্পাইনাল অ্যানেস্থেসিয়ার জন্য হতে পারে, স্পাইনাল শক যেটাকে বলে। আচ্ছা, এখানে কিছু কথা আছে দেখেন, নিউরোজেনিক শকের সাথে অন্যান্য শকের মানে হাইপোভলিমিক শকের একই ধরনের ফিচার, শুধুমাত্র এখানে একটা ফিচার হচ্ছে হাইপোভলিমিক শকে আমরা প্রথমেই মানে হাইপোটেনশন পাবো, হ্যাঁ, কিন্তু নিউরোজেনিক শকে প্রথমে এসে আমরা হচ্ছে ইনিশিয়ালি মানে ভলিউমটা নর্মাল থাকবে, নর্মোভলিমিক পাবো, ঠিক আছে, এটা পার্থক্য। আর এন্ডোটক্সিক শকের ফিচারগুলো কি সেটা একটু এখানে দেখে রাখেন। টেম্পারেচার এখানে চেঞ্জ হতে পারে 38 অথবা 36 ডিগ্রি, 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি অথবা 36 ডিগ্রির কম হতে পারে টেম্পারেচার।
পালসটা বাউন্ডিং থাকবে, হার্ট রেট 120-এর বেশি থাকে, রেসপিরেটরি রেট 20-এর বেশি থাকবে, WBC 12,000-এর বেশি থাকবে। এগুলো হচ্ছে আমাদের এন্ডোটক্সিক শকে যে চেঞ্জগুলো হতে পারে সেগুলো। সব একই হাইপোভলিমিয়ার মধ্যে, জাস্ট হচ্ছে টেম্পারেচারটা একটু গরমিল আছে। হাইপোভলিমিক শকে টেম্পারেচার বেশি হয় না, এটাই। এখন আসি ম্যানেজমেন্ট না পড়া লাগে না, ম্যানেজমেন্ট পরীক্ষাতে আসে না। জাস্ট ছোট ছোট জিনিস একটু দেখে রাখতে পারেন, মানে বেসিক যেগুলো আমরা ওয়ার্ডে নর্মাল ম্যানেজ করে আসছেন আপনারা। যেমন হচ্ছে যখন হেমোরেজিক শক হলো তখন আমাদের কি হবে, সার্কুলেটরি ভলিউমটা রিপ্লেস করা লাগবে। এখানে কি আমরা ব্লাডের জন্য ব্লাডও দিতে পারি, আরেকটা হচ্ছে ক্রিস্টালয়েড ফ্লুইড দিতে পারি। দেখেন নর্মাল স্যালাইন দিতে পারি, কলয়েডের ভিতর কিছু হিমাসিল, জেলোফিউশন এগুলো দিতে পারি, ঠিক আছে এগুলো। আর বাকি যেগুলো আছে যে কন্ট্রোল হিমোরেজ করব, তারপরে ফার্মাসিউটিক্যাল কিছু এজেন্ট ব্যবহার করা যায়, এগুলো আসলে ওরকমভাবে পরীক্ষাতে আসে না, এগুলো পরীক্ষাতে দেওয়ারও দরকার নাই। এন্ডোটক্সিক শকের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেবো, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কারণ এটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটার জন্যই হতে পারে। আচ্ছা, এগুলো থেকে আর পড়া দরকার নেই, এগুলো পরীক্ষাতে আসে না। আর ওখানে যে আর্লি স্টেজ লেট স্টেজে কী কী চেঞ্জ হয়, এখানে আর্লি স্টেজে সবগুলো নর্মাল থাকতে পারে কিংবা অ্যাবনর্মালও থাকতে পারে, লেট স্টেজে সবগুলো হচ্ছে অ্যাবনর্মাল থাকবে। যেমন হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া যে ফিচারগুলো সবগুলো লেট স্টেজে থাকবে। আর আর্লি স্টেজে কি হতে পারে, যেমন হচ্ছে নর্মালও থাকতে পারে, আবার এর মানে লেট স্টেজের মতো ফিচারও পেতে পারি। এটাই দুটো পার্থক্য করে দেওয়া, এখানেও তেমন কিছু নাই, এগুলো সব আগেই বলে দেওয়া। তাহলে শখ থেকে আপনারা এটুকু করলেই হবে। প্যাথোলজির সাথে অনেক মিল আছে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক অবশ্যই বডি স্পেকট্রাম হতে হবে, হ্যাঁ, যেটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটাকেই কাভার করবে, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা কথা বলছে, আমরা যখনই কোনো অ্যান্টিবায়োটিক দেবো আমরা তো হর হামেশা মানে নিজের ইচ্ছা মতো দিয়ে দিই, কিন্তু অ্যান্টিবায়োটিক কালচার সেন্সিটিভিটি না করে আসলে অ্যান্টিবায়োটিকের দেওয়ার কোনো নিয়মই নাই। এখানে বলছে চয়েস অফ অ্যান্টিবায়োটিক কোনটা ডিপেন্ড করবে, আপনার কালচার সেন্সিটিভিটিতে যেটা আসবে সেটা ডিপেন্ড করবে, মানে সেটার উপর ডিপেন্ড করবে আমি কি ধরনের অ্যান্টিবায়োটিক দেবো। আর হচ্ছে রিপোর্টটা যদি আমাদের হাতে চলে আসে সেই অনুযায়ী আমরা বডি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। দেখেন এখানে কি দিচ্ছে, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, আর তার সাথে মেট্রোনিডাজল, এগুলো দিয়ে দিল, মানে কম্বিনেশন, গুড কম্বিনেশন, যেটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ আর অ্যানাটোপিক তিনটাকেই কাভার করে এটা। আচ্ছা আপুর, আপনারা বলেন যে যেটুকু বললাম এটুকুর ভিতর কারো সমস্যা আছে কিনা। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে অবশ্যই সেপটিক শকের যে প্যাথোফিজিওলজি আছে, কী কী মিডিয়েটর সিরিজ হয় এগুলো ভালো করে পড়বেন। এখানে আবার হচ্ছে হাইপোভলিমিক শকেরও যে চেঞ্জ আছে, কম্পেনসেশনে কী কী চেঞ্জ হচ্ছে, ইরিভার্সিবল ফেজে যে কী কী চেঞ্জ হচ্ছে এটাও ভালো করে পড়বেন। আর প্রথম দিকে তো সব নর্মাল কথাবার্তা, অ্যানাটমি করে দেওয়া, প্যাথোফিজিওলজি দেওয়া। আচ্ছা তাহলে আসি, আপনারা পড়বেন, এখনই পড়ে ফেলবেন, হ্যাঁ 15-20 মিনিটে, আমার তো মনে হয় যে 15-20 মিনিটের বেশি লাগবে না। এখন এই টপিকটা পড়ে ফেলবেন, দেখবেন যে পরীক্ষার আগে আর পড়া লাগবে না, এখনই পড়ে ফেলবেন। আর পড়ার ভেতর যদি কোনো সমস্যা পান আপনি কমেন্টে জানাবেন, আমি অবশ্যই, আমাকে একটু মেনশন দিয়ে দিন কোনো সমস্যা হলে, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা পুরো আসি তাহলে, আল্লাহ হাফিজ।